স্বাগত ব্যবসাপাতি সারাদিনের সাথে আছে আমি শারমিন সেতু। শুরুতেই দেখে নেব ঢাকার পুঁজিবাজারে ইন্ডেক্সগুলোর মুভমেন্টটা কেমন রয়েছে। আজকে সপ্তাহের শেষ কার্যদিবস, লেনদেনের শুরুটা হয়েছে একটা ইতিবাচক ধারাতে এবং এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ইতিবাচক ধারাটা অব্যাহত রয়েছে। যদিও কিছুক্ষণ আগে আমরা দেখেছি 65 পয়েন্টের মতো সূচক বাড়তে কিন্তু সেই অবস্থান থেকে অনেকটাই নেমে এসেছে এবং ডিএসসির প্রধান সূচকটি এই মুহূর্তে 33.45 পয়েন্টের মতো বেড়ে 4123 পয়েন্টে রয়েছে। পাশাপাশি অন্য দুটো সূচকের ক্ষেত্রে ডিএস-30 ইন্ডেক্সটি বেড়েছে 9.99 পয়েন্ট, 1558 রয়েছে এই মুহূর্তে, কিন্তু 1573 পয়েন্ট এখন পর্যন্ত হাইয়েস্ট পয়েন্ট এই ইন্ডেক্সটির ক্ষেত্রে। এবং সরিয়া সূচক ডিএসসি-এস ইন্ডেক্সটি 2.75 পয়েন্টের মতো বেড়ে 1011 পয়েন্টে রয়েছে, যদিও 1020 পয়েন্ট এখন পর্যন্ত হাইয়েস্ট পয়েন্ট এই ইন্ডেক্সটির। মোট লেনদেন 227 কোটি 1 লাখ টাকা ছাড়িয়েছে ঢাকার পুঁজিবাজারে। হাত বদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির তালিকাটা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ভারী। 169টি দর বেড়েছে, 68টি দর হারিয়েছে। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে 174টি দর বেড়েছে, 70টি দর হারিয়েছে এবং মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে এখন পর্যন্ত 15টি ফান্ডে দর বেড়েছে এবং 6টি ফান্ড দর হারিয়েছে। এই ছিল এখনকার মতো সূচক এবং লেনদেনের সবশেষ অবস্থা। জানিয়ে রাখি, ব্যবসাপাতি অনুষ্ঠান চলাকালে আপনারা আপনাদের মতামত এবং প্রশ্ন পাঠাতে পারবেন এসএমএস এর মাধ্যমে। আর এসএমএস পাঠাতে BIZO লিখে স্পেস দিন, এরপর আপনার নাম লিখে মতামত এবং প্রশ্ন পাঠিয়ে দিন 16232 নম্বরে যে কোনো মোবাইল অপারেটর থেকে। পুঁজি বাজার নিয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান পরিচালক শাকিল রিজভী। কথা বলছি তার সাথে। জনাব শাকিল রিজভী, আপনাকে শুরুতেই আমাদের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। কেমন আছেন? হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আছি আল্লাহর মতে ভালো। ইন্ডেক্সের মুভমেন্টটা দেখছিলেন, 4 মে আমরা দেখেছিলাম ইন্ডেক্সের সবচেয়ে বড় পতন ছিল এবং 18 মাসের মধ্যে সর্বনিম্ন। এবং আপনি জানেন যে বেঞ্চমার্কের নিচে চলে গেছিল ডিএসসি প্রধান সূচকের একটি অবস্থান, কিন্তু গত 3 কার্যদিবস ধরে আমরা দেখতে পাচ্ছি 2 কার্যদিবস ধরে অনেকটা রিকভার করতে শুরু করেছে। কেমন মনে হচ্ছে বর্তমান পরিস্থিতি? জি, লাস্ট কিছুদিন মানে আমার মনে হয় যে একটা প্যানিক অবস্থা কাজ করেছে এবং আস্থাহীনতায় হয়তো মানুষ শেয়ার বিক্রি করেছে, যেটা মানে তার যে প্রাইস হওয়া উচিত তার চেয়ে অনেক কম দামে বিক্রি করেছে। এবং আমার মনে হয় এটা একটা হুজুগে কাজ করেছে যে জিনিসটা। এবং আপনি দেখেন যে 4000 নিচে যদি চলে যায় সূচক, এর আগে লাস্ট 4 বছরে 3বার না 4বার গিয়েছিল এবং তৎক্ষণাৎ অনেক বাই চলে আসে। তার মানে ফান্ডামেন্টালি মানে বায়ারে ডেকে নিয়ে আসে। তো মানে যে হুজুগ বা গুজব যে কারণে সৃষ্টি হয় এবং যে ব্যাংকের বলা হচ্ছে যে নন কমপ্লায়েন্সের কারণে ফোর্স সেল হচ্ছে, যতটুকু না ফোর্স সেল হয়েছে তার চেয়ে মানুষ ভয় পেয়ে বিক্রি করেছে বেশি। মনে হচ্ছে যেন কি হয়ে গেছে। আসলে টোটাল যে বাজার মূলধন 3 লাখ কোটি 2.5 লাখ কোটির ভিতরে এই নন এক্সপোজার জিনিসটা খুব একটা কিন্তু খুব বড় না, খুবই সামান্য, কিন্তু মানে আতঙ্কের পরিমাণটা অনেক বড়। মানে এটাতে হচ্ছে কি হুজুগ বা গুজবের মাধ্যমে কিছু লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে। দরপতনের সেই দিনটিতে আপনারা একটি জরুরি বৈঠক করেছিল 20 ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংক এবং বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদের সাথে। সেই বৈঠকের মূল বিষয়টি একটু জানতে চাইবো যে কি সিদ্ধান্ত এবং কি ধরনের উদ্যোগের কথা বলা হয়েছিল পুঁজিবাজারকে কেন্দ্র করে। সেখানে মূল মেসেজটা ছিল যাতে যারা আমাদের ইনভেস্টর আছে সেখানে যেন কাউন্সিলিং করা হয় এবং প্যানিক যাতে না হয়ে বিক্রি করে, এবং যে জিনিসটা যার টাকার দরকার সে বিক্রি করতে পারে, কিন্তু আপনি ভয়ভীত হয়ে বিক্রি করার কোনো কারণ নেই। এটি টোটাল মেসেজ ছিল। এবং আমার মনে হয় যে যেহেতু রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীলতার দিকে যাচ্ছে, মানুষ ভীত হওয়ার কোনো কারণ নাই। আর যে ইস্যুটা এখন তো খালি শুধু যে এক্সপোজারের ইস্যু, সেই ইস্যুটাও আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে এসিসির সাথে আলোচনা করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকেও লেখা হয়েছে। এবং এটা আমার মনে হয় যে দুইটা প্রতিষ্ঠান আমাদের রেগুলেটর, তারাও এটা বিবেচনায় নেবেন বিনিয়োগকারীর স্বার্থে। এবং আমি মনে করি কোম্পানির যেহেতু ফান্ডামেন্টাল ভালো, যারা ধরে রাখার সামর্থ্য আছে বা যাদের কেনার ক্ষমতা আছে তাদের মানে রাখা উচিত এবং এটা প্যানিক হয়ে বিক্রি করার কোনো কারণ নেই। সামনে নতুন অর্থ বছরের বাজেট এবং এই বাজেটকে কেন্দ্র করে অনেক বিনিয়োগকারীর অনেক প্রত্যাশা রয়েছে, কিন্তু আমি এই বিষয়টিতে পরে আসবো। তবে তার আগে জানতে চাচ্ছি, আপনাদের অর্থমন্ত্রীর সাথে একটি বৈঠকে বসার কথা রয়েছে ডিএসসি। মূলত এই বৈঠকে বসার মূল বিষয়টি আসলে কি এবং কোন কোন বিষয়ের উপর আপনারা জোর দিচ্ছেন এবার? দুইটা বিষয়, একটা হলো বর্তমান বাজার পরিস্থিতি এবং আরেকটা হলো ট্যাক্সের ইস্যু। এই দুইটাকেই আমরা জোর দিচ্ছি।
এবং এই ট্যাক্স ইস্যুতে যেটা প্রতিবারই হয় সেটা এবারও আমরা এনবিআর এর সাথে একটা মিটিং হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের, এবং কিছু প্রস্তাব আছে। সম্মানিত চেয়ারম্যান এনবিআর উনি আমাদের বিষয়গুলা গুরুত্বের সাথে দেখেছেন, এবং আমরা এসিসি চেয়ারম্যানের সাথেও আলাপ করেছি এই ব্যাপারে, এবং যেগুলা আমাদের পুঁজিবাজারের জন্য জরুরি এবং রাখা উচিত, এবং যে অব্যাহতিগুলো গত বছর ছিল সেগুলো যেন রিমেইন থাকে, এবং স্টক এক্সচেঞ্জের আগামী 5 বছর যেন ট্যাক্স হলিডে থাকে, বিনিয়োগকারী ডিভিডেন্ড যেন 50,000 টাকা পর্যন্ত মাফ করা, ট্যাক্স ধরা না হয়। এই সমস্ত ইস্যুগুলো আমার মনে হয় যে বাজারে আরেকটা পজিটিভ সিগন্যাল দিবে যদি ট্যাক্সের এই জিনিসগুলো কিন্তু আসে। গত বছরের সাথে এবছরের বাজেটের পরিবর্তনগুলো আমি একটু আলাদা করে জানতে চাচ্ছি যে কি কি পরিবর্তন এবার আনা হচ্ছে। চাওয়া হচ্ছে এখন যে যে প্রস্তাবগুলো আমরা হ্যাঁ, দিয়েছি সেটার একটা বেসিক পরিবর্তন হলো, গত বছর ছিল 20,000 টাকা ডিভিডেন্ড পেলে সেটা ট্যাক্সের আওতার বাইরে ছিল, এবার প্রস্তাব করা হয়েছে 50,000 টাকা। আচ্ছা। কোনো ইন্ডিভিজুয়াল ইনভেস্টর যদি 50,000 টাকা ডিভিডেন্ড পান এই টাকাটার উপরে ট্যাক্স দিতে হবে না আর কি। আচ্ছা, গেইন ট্যাক্সের ব্যাপারে কি হ্যাঁ। কোনো পরিবর্তন এবার চাওয়া হচ্ছে আপনাদের পক্ষ থেকে? গেইন ট্যাক্স তো ব্যক্তি পর্যায়ে এখনো গেইন ট্যাক্স নাই। Withdraw রয়েছে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে যেটা রয়েছে। না, ব্যক্তি পর্যায়ে কোনো গেইন ট্যাক্স নাই বর্তমানে, এটাই রিমেন রাখার জন্য বলা হয়েছে। আর প্রতিষ্ঠানের ক্ষেত্রে 10% আছে লিমিটেড কোম্পানির জন্য। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে অনেক বিনিয়োগকারী বলে থাকে এবং ডিএসসির পক্ষ থেকে অনেক ব্রোকাররা বলে থাকে যে বর্তমানে আমাদের পুঁজি বাজারে ট্রানজ্যাকশনের পরিমাণটা অনেকটাই কমে গেছে। যে সময়ে দেখা গেছে যে 1,500-1,000 কোটি টাকার ট্রানজ্যাকশন ছিল, সে সময় সিডিপিএল এর পক্ষ থেকে যে চার্জটি নেওয়া হতো এখনো সেই চার্জটি বলবৎ রয়েছে। জি, এই জি। বিষয়ে কি আপনাদের কোনো উদ্যোগ জি, রয়েছে জি, এটা আমাদের পরিবর্তনের এটা জন্য? আমরা সিডিবিএল এর সাথেও মিটিং করেছি। সিডিবিএল কে লিখিতভাবে স্টক এক্সচেঞ্জ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। এসইসি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকেও আমরা অবহিত করেছি যে এটা ফেয়ার হচ্ছে না, যেহেতু চার্জগুলো অনেক বেশি, স্টক এক্সচেঞ্জে চার্জ পায় তার চেয়ে অনেক গুণ বেশি নিচ্ছে তারা, আচ্ছা। এবং সেটা মানে একটা মনোপলি টাইপের হয়ে গেছে, যেটা সঠিক না। সো আমার মনে হয় যে বিষয়টা দুইটা সিডিবিএলও গুরুত্বের সাথে, সিডিবিএল এর বর্তমান চেয়ারম্যান এবং যারা বোর্ড আছে তারাও আমাদের কথাটা গুরুত্বের সাথে নিয়েছে। আশা করা যাচ্ছে যে সহসাই এই পরিবর্তনটা হবে। জনাব শাকিল রিজভী, এই মুহূর্তে আমাদের একটি বিরতির সময় হয়ে এসেছে। বিরতির পরে আরো কিছু প্রশ্ন নিয়ে আপনার কাছে আবারও জি। দিচ্ছি। এই মুহূর্তে নিচে একটি বিরতি, সাথেই থাকবেন। স্বাগত আরো একবার, সাথে আছি শারমিন সেতু। বিরতিতে যাবার আগে আমরা আলোচনা করছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান পরিচালক শাকিল রিজভীর সাথে। ফিরছি আবারও আলোচনায়। জনাব শাকিল রিজভী, আমি জানতে চাইবো যে আসলে বর্তমানে পুঁজিবাজারের এই অবস্থাতে, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মানে অবস্থানটা অনেকটাই সরে গেছে ইনভেস্টমেন্টের জায়গাটা থেকে। সেই জায়গাটাতে আপনাদের কি মনে হয় কি ধরনের উদ্যোগ এই মুহূর্তে নেওয়া উচিত? এই মুহূর্তে মার্চেন্ট ব্যাংকগুলো পক্ষ থেকে আমরা তাদের দেখতে পাচ্ছি নিজেদের সক্ষমতা বাড়ানোর জন্য শুধু লোনের উপরে না থেকে তাদের নিজেদের ইকুইটিটা বাড়ানো, এবং দরকার হলে তারা মানে যদি সক্ষম হয় তাহলে শেয়ারও লিস্টেড করতে পারে। কারণ এখন তো ডিমিউচুয়ালাইজ স্টক এক্সচেঞ্জ, আগে বাধা ছিল, এখন কিন্তু সেই বাধাটা নাই। সুতরাং বাইরে যেটা হয় মার্চেন্ট ব্যাংকগুলা তার শেয়ার হোল্ডারের মাধ্যমে নিজের সক্ষমতা তৈরি করে, লোনের মাধ্যমে না। সুতরাং আমাদের মার্চেন্ট ব্যাংকগুলোরও নিজের সক্ষমতা তৈরি করতে হবে এবং সেই সুযোগ দিতে হবে যাতে মার্চেন্ট ব্যাংকগুলা লিস্টেড হইতে পারে যদি তার ফান্ডামেন্টাল অ্যালাউ করে। সেই জায়গা থেকে বাংলাদেশ জি। ব্যাংকের সাথে কি আপনাদের কোনো বৈঠকে বসার কোনো কথা রয়েছে কিনা, এবং বাংলাদেশ ব্যাংক থেকে কোনো সহযোগিতা আপনারা কামনা করেন কিনা? অবশ্যই বাংলাদেশ ব্যাংকের সাথে বসাটা এই কারণে জরুরি, যেহেতু একটা বাজারে পারসেপশন আছে ফোর্স সেল, এবং মার্চেন্ট ব্যাংকগুলা বা ব্যাংক ব্রোকাররা বলতেছে তাদের Investment limitations লিমিটেশন নিয়ে কথা বলতেছে। আমার মনে হয় এই আলোচনার টেবিলে বসলে অনেকগুলো সমস্যাই সমাধান হয়ে যাবে, এবং এগুলা খুব একটা বড় ইস্যু না, এবং আমার মনে হয় খুব জরুরি ভিত্তিতেই বসা উচিত। স্টক এক্সচেঞ্জ থেকে চিঠি দেওয়া হয়েছে, আবার চিঠি দেওয়া হবে স্টক এক্সচেঞ্জ থেকে, এবং স্টক এক্সচেঞ্জও বাংলাদেশ ব্যাংকের খুবই কাছাকাছি, এরকম না যে মতিঝিলেই আছে, যে কোনো সময় বসা যেতে পারে, এবং বসে যেটা হয় আলোচনা করে সেটা করা যেতে পারে। এবং বাংলাদেশ ব্যাংকও তো চায় ক্যাপিটাল মার্কেট ভালো থাকুক এবং ব্যাংকগুলোও সুস্থ থাকুক। সুতরাং এখানে দুইটা প্রতিষ্ঠান, এসিসিও চাচ্ছে, সুতরাং এটা আমার মনে হয় যে জরুরি ভিত্তিতে বসে এটা রিজলভ করা হচ্ছে, এবং এসিসি চেয়ারম্যান সাহেবও বলছেন যে এটা শীঘ্রই একটা রিজলভ হবে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে
আমরা দেখে থাকি যে আইপিওতে যখন কোনো কোম্পানি সেকেন্ডারি মার্কেটে ফার্স্ট ট্রেড হয়, ফার্স্ট দিন থেকে এটার উপরে লোন নেবার একটা বিষয় রয়েছে, যেটা অনেকে বলে থাকেন যে পুঁজিবাজারের জন্য বেশ একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলে। এটা আপনি কি বলবেন? জি, অবশ্যই। নতুন শেয়ার আসার পরে যেহেতু শেয়ারটা মানে টেস্টেড হয় না, প্রাইসটা টেস্টেড হয় নাই, সুতরাং প্রথমে এটা খুলে দিলে লোন দিলে হচ্ছে যে বাজারের প্রাইসটা কিন্তু এখনো ঠিক হয় নাই। যদি মাসখানেক বিক্রি হয় বা কেনাবেচা হয়, তারপরে যদি লোন দেওয়া হয়, প্রাইসটা কিন্তু একটা জায়গায় আসে, তখন মানে বলা যায় যে এই শেয়ারটার এই দাম। সুতরাং এটা অবশ্যই যুক্তি রাখে এবং 1 মাস লোন না দেওয়া উচিত। আমাদের ইকুইটি বেসড মার্কেট, এখানে অনেকেই অনেক বিনিয়োগকারী বলে থাকেন যদি কিছু ডিমান্ড ক্রিয়েটের জন্য কোনো ভ্যারিয়েশনস থাকতো হয়তো বা আমাদের পুঁজিবাজার একটু ভাইব্রেট হতো। এই বিষয়ে আপনার মতামত? অবশ্যই আমাদের মার্কেটটা শুধু শেয়ার বা ইকুইটির উপরে নির্ভর, এটা এরকম কোনো কোথাও এই ধরনের নাই। সেখানে ডেরিভেটিভস থাকে, বন্ড থাকে, অন্য জিনিসগুলা থাকে, সেই জিনিসগুলা আরও সক্রিয় থাকে এবং আমাদের বিজনেস প্ল্যানে স্টক এক্সচেঞ্জের ফেজ ওয়াইজ প্রত্যেকটা জিনিসই আছে এবং হয়তো এবছরের শেষে নতুন কোনো প্রোডাক্ট বা আগামী বছর আরও আসবে। ইনশাল্লাহ আমাদের নতুন প্রোডাক্টগুলা লঞ্চ হবে সহসাই। আরেকটি বিষয় সেটা হচ্ছে প্লেসমেন্ট বাণিজ্য। এটা অনেকেই বলে থাকে যে প্লেসমেন্ট বাণিজ্য একটা ব্যাড ইম্প্যাক্ট আমাদের পুঁজিবাজারে খুব পড়ছে। এটা নিয়ে আপনি কি বলবেন? জি, আপনার যেটা প্লেসমেন্ট মানে ক্যাপিটাল রেইজিং, যেটা এসইসি থেকে অনুমতি নিয়েই একটা কোম্পানি তার ক্যাপিটাল রেইজ করতে পারে 10 কোটি টাকার উপরে হলে, যে সেই কোম্পানিটা ক্যাপিটাল রেইজ করাটা আমার মনে হয় দোষের কিছু নাই যদি কোম্পানির ফান্ডামেন্টাল থাকে। তবে যে জিনিসটা লক্ষণীয়, মানে যদি কোম্পানিগুলা দুর্বল হয় এবং সে যদি ছোট ছোট ইনভেস্টরের কাছে ফেরি করে প্লেসমেন্ট বিক্রি করে, এটা বাজারের জন্য ক্ষতিকর। সে যদি বড় ইনভেস্টরের কাছে প্লেসমেন্ট করে তাহলে ঠিক আছে, কিন্তু মানে মানে দেখা যাচ্ছে এটা একেবারে অল্প অল্প শেয়ারে সেই ইনভেস্টরগুলা আবার যদি লিস্টেড পেতে দেরি হয় অথবা লিস্টেড না পায়, সেটাও আবার স্টক এক্সচেঞ্জের কাছে এসে ভিড় করে যে আমরা তো প্লেসমেন্ট দিলাম। সুতরাং আমি মনে করি যারা প্লেসমেন্টে শেয়ার কিনবেন ভালো করে যাচাই বাছাই করে যেন কিনেন, যেহেতু ওনার নিজের টাকা, ওনারই সতর্ক থাকতে হবে যে আমি কার কাছে কেন, যেহেতু এটা কোনো মানে স্টক ব্রোকারের কাছ থেকে আপনি কিনতেছেন না, কার কাছ থেকে কিনতেছেন তারে ভালো করে চিনুন এবং থার্ড পার্সন থেকে লেনদেন করবেন না এবং সঠিক লোক ছাড়া এটাতে যাওয়া উচিত না। আপনি জানেন যে কম্পারেটিভলি অন্যান্য বছরের তুলনায় এবছরই আমরা পুঁজিবাজারে সবচেয়ে বড় দরপতনের মুহূর্তটি দেখেছি এবং অনেকে বলে থাকে যে এই বিষয়টিকে কেন্দ্র করে এবং পলিটিক্যাল স্ট্যাবিলিটি অনেকগুলো বিষয়কে কেন্দ্র করে হয়তো বা আমরা দেখেছি বিদেশি ইনভেস্টমেন্ট অনেকটাই কমে গেছে পুঁজিবাজার থেকে। সামগ্রিক সবকিছু মিলিয়ে আপনার কাছে এবার কি মনে হচ্ছে বাজেটে এই বিষয়টির জন্য কি আলাদা বা কোনো উদ্যোগ নেওয়া উচিত বা নতুন কোনো উদ্যোগ কি আপনাদের রয়েছে কিনা কম্পারেটিভলি অন্য বছরের তুলনায়? আসলে বাজেটে যেটা গভর্নমেন্টের পলিসি বা কিছু ইনসেনটিভ থাকলেই কিন্তু মার্কেটের জন্য কোনো নতুন কোনো টাকার দরকার নেই। মানে বাজেটে পলিসি যদি থাকে যে মার্কেট ফ্রেন্ডলি, বাজারকে সুসংগঠিত করার যদি পলিসি থাকে, ট্যাক্সের, ডিভিডেন্টের এবং স্টক এক্সচেঞ্জের যে 5 বছরের ট্যাক্সটা হয়েছে, এই সমস্ত জিনিসগুলো থাকে, আস্তে আস্তে মার্কেট কিন্তু তার নিজস্ব গতিতেই, মানে কোনো আর্টিফিশিয়াল কিছু করতে হবে না, নিজের শক্তিতেই উঠে দাঁড়াবে এবং ওইটাই সাস্টেইন করবে বেশি। বর্তমানে আমাদের পুঁজিবাজারে আমরা দেখতে পাচ্ছি ডিএসসির ট্রেডিং সফটওয়্যারটা বেশ উন্নত হচ্ছে। এটাকে নিয়ে কি আরো মানে সামনের দিকে এগোনোর আপনাদের কোনো প্ল্যান বা পরিকল্পনা রয়েছে কিনা, এটা সংক্ষেপে জানতে চাইবো। আমাদের জি, আমাদের এই ট্রেডিং সফটওয়্যারটা আমাদের হয়তো আগামী জুলাই মাসে, যাতে ইনভেস্টররা ট্রেড করতে পারে আইফোন বা অ্যান্ড্রয়েড ফোন বা ল্যাপটপের মাধ্যমে, সেইটার পরীক্ষামূলক কাজ চলছে এখনো। এটা মানে মানে ল্যাবে আছে, হয়তো 2-3 মাস পরে আমরা এটা দেখতে পারবো। জনাব শাকিল রিজভী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। আমাদের আজকের অতিথি ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান পরিচালক শাকিল রিজভী। কথা বলছিলাম পুঁজিবাজারের বিভিন্ন সমস্যা নিয়ে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের সংবাদে।